প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং পবিত্র ঈদুল আজহা তোমরা পরিবারের সবার সাথে খুব ভালোভাবে উদযাপন করেছো। ঈদ পরবর্তী সময়ে আজকে তোমাদের সাথে আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাদিয়াতুজ জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসটি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম মুসলিম দর্শন, কোর্স নং ফিলো 202। আজকের পাঠ ইবনে সিনার দর্শন। তবে এসো আমরা একটু জেনে নেই ইবনে সিনা সম্পর্কে। মুসলিম দর্শনে অন্যতম শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদ এবং পৃথিবীর সেরা জ্ঞানী ব্যক্তিদের একজন হলেন ইবনে সিনা। ইবনে সিনা ছিলেন সর্ববিদ্যায় পারদর্শী। তিনি ছিলেন একজন দার্শনিক, চিকিৎসক, গাণিতিক ও জ্যোতির্বিদ। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি বিচরণ করেননি। মধ্যযুগের জ্ঞান বিজ্ঞানের ভিত্তি স্থাপনেও তার অবদান অপরিসীম। চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনার অবদান সবচেয়ে বেশি, তাই তাকে বলা হয় ফাদার অব মডার্ন সায়েন্স। আরবরা তাকে আল শায়ক, আল রাইস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসাবে আখ্যায়িত করেছেন। পাশ্চাত্যে তিনি আভিসিনা নামে পরিচিত। ইবনে সিনার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তবে এখন আমরা তার পরিচিতি সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই। ইবনে সিনার জন্ম 980 খ্রিস্টাব্দে বোখারার নিকটবর্তী উত্তর পারস্যের আফসানা, যেটি বর্তমানে উজবেকিস্তান, সেই আফসানা নামক স্থানে। মৃত্যু 1037 খ্রিস্টাব্দে হামাদান নামক স্থানে, যেটি ইরানে। তার কিছু রচনাবলী আছে। তার রচনাবলীগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ হলো কিতাব আল ইশারাত। আর তার রচনাবলীর মধ্যে অন্যান্য প্রধান দুটি হচ্ছে চিকিৎসা বিষয়ে তার অমর গ্রন্থ আল কানুন ফি তিব্ব, আরেকটি হচ্ছে দার্শনিক গ্রন্থ আল শিফা। তাহলে চিকিৎসা বিষয়ে তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, আরেকবার বলছি, আল কানুন ফি তিব্ব, আরেকটি দার্শনিক গ্রন্থ আল শিফা। এছাড়াও অন্যান্য কিছু গ্রন্থ আছে, সেগুলো হচ্ছে আরজুজা ফি তিব, সাদিদিয়া, উন আল হিকমাত, দানেশনামা, আন নাজাহ, কিতাবুল ইনসাফা। ইবনে সিনা মাত্র 21 বছর বয়সে তিনি আল মুজমেয়া নামক একটি বিশ্বকোষ রচনা করেন, যাতে গণিত শাস্ত্র ছাড়া প্রায় সকল বিষয়ই লিপিবদ্ধ ছিল। উল্লেখ্য, ইবনে সিনা মাত্র 10 বছর বয়সে কোরআনে হাফেজ হন। 18 বছর বয়সে তিনি পরিপূর্ণরূপে ডাক্তার হন। এখন আমরা ইবনে সিনার দর্শন সম্পর্কে আলোচনা করব। ইবনে সিনা তার চিন্তার ব্যাপকতা, জ্ঞানের গভীরতা, সর্বোপরি সর্বজনীন উদার মনোভাবের জন্য সারা বিশ্বে স্মরণীয় হয়ে আছেন। তিনি ছিলেন গ্রিক দার্শনিক এরিস্টটলের একজন প্রকৃত ভাষ্যকার। এরিস্টটলের দার্শনিকদের মধ্যে মূলত আল ফারাবির লেখনী ইবনে সিনাকে এরিস্টটলের দর্শনের প্রতি অনুরাগী করে তুললেও আল-কিন্দি ও আল ফারাবি ইসলামী শিক্ষার সাথে এরিস্টটলের দর্শনের সমন্বয়ের যে প্রয়াস চালান, তা ইবনে সিনার হাতেই পূর্ণতা লাভ করে। তার আন্তরিক ও যথার্থ প্রচেষ্টার কারণেই সারা মুসলিম বিশ্বে এরিস্টটলের দর্শনের চর্চা ব্যাপকভাবে প্রচার ও প্রসার লাভ করে। ইবনে সিনা বিভিন্ন উৎস থেকে আহরিত জ্ঞানের বিভিন্ন উপাদান সংগ্রহ করে দর্শনে তার নিজস্ব পদ্ধতির সৃষ্টিতে সেগুলোকে ব্যবহার করেন। তার পূর্ববর্তী কোনো দার্শনিক মতামতকে পুরোপুরি গ্রহণ না করে তিনি বিভিন্ন উৎস থেকে আহরিত উপাদানসমূহকে সমন্বয় করে তার স্বীয় মতামত প্রতিষ্ঠায় ব্রত হন। অর্থাৎ তিনি কি যে ইবনে সিনা সরাসরি একজনের মতবাদ তুলে দেন না, বরং তিনি যে বিভিন্ন মতবাদ থেকে বিভিন্ন উপাদান, বিভিন্ন জনের, বিভিন্ন দার্শনিকের বিভিন্ন মতবাদ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে তিনি তার নিজস্ব ধারায়, নিজস্ব পদ্ধতিতে সেগুলোকে ব্যবহার করে তার দার্শনিক মতবাদ প্রতিষ্ঠা করেন। আর
এই যে এভাবে তিনি বিভিন্ন দার্শনিক মতবাদের থেকে যে সমন্বয় সাধন করে তিনি তার নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করেন, সে কারণে উল-ওয়ারি তাকে সারা বিশ্বের জন্য জ্ঞানের সারসংক্ষেপ রচনাকারীদের অগ্রদূত বলে অভিহিত করেন। তার পূর্ববর্তী দার্শনিকদের ন্যায় অন্যের মতামতের ভাষ্য রচনার পরিবর্তে তার নিজস্ব দর্শনে তিনি পূর্ববর্তীদের মতাবলীর সমন্বয়ে এমন চমৎকার তত্ত্ব উপস্থাপন করেন যা সম্পূর্ণ নতুন দার্শনিক তত্ত্বে পরিণত হয়। সে কারণে ডি বোয়ার অভিমত প্রকাশ করেন যে এরিস্টটলের ভাষ্য রচনার জন্য আল ফারাবির ন্যায় তিনি সারা জীবন থেকে সরে দাঁড়াননি, কিংবা কেবল এরিস্টটলকে নিয়েই বিভোর থাকেননি, বরং গ্রিক দর্শনের সাথে প্রাচ্যের প্রজ্ঞা বা জ্ঞানের সমন্বয় সাধন করেন। অর্থাৎ তিনি শুধুমাত্র একজনের এখানে যখন এরিস্টটলের কথা বলেছে যে এরিস্টটলের ভাষ্য রচনাই শুধু তিনি মনোনিবেশ করেননি, তিনি সর্ববিষয়ে পারদর্শী ছিলেন এবং সব কিছু মিলিয়ে তিনি তার নিজস্ব মতামত, নিজস্ব জ্ঞান প্রচার করেন এবং সব কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন করেন। ইবনে সিনা দর্শনকে ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র বিষয় বলে মনে করেন, যেখানে আল-কিন্দি ধর্ম দর্শনের সমন্বয় সাধন করেন। তার মতে প্রজ্ঞার সাথে বিশ্বাসের সমন্বয় সাধন করা দর্শনের কাজ নয়, বরং দর্শনের কাজ হচ্ছে প্রজ্ঞার সাহায্যে জীবনের মূল সমস্যাবলীর যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ করা। বলে কি যে ইবনে সিনা দর্শনকে ধর্ম থেকে সম্পূর্ণভাবে আলাদা হিসেবে দেখেছেন। তিনি মনে করেন যে দর্শনটা হচ্ছে ধর্ম থেকে সম্পূর্ণরূপে আলাদা। তিনি মনে করেন যে দর্শনের কাজ হচ্ছে প্রজ্ঞার সাহায্যে জীবনের মূল সমস্যাগুলির যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ করা। অর্থাৎ দর্শনের মূল কাজ হচ্ছে জ্ঞান, দর্শনটা মানেই হচ্ছে জ্ঞান, আর সেই জ্ঞানের সাহায্যে জীবনের মূল সমস্যাগুলি, জগতের জীবনের যে মূল সমস্যাগুলি সেগুলোর যৌক্তিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা। ফারাবি পরবর্তী সকল মুসলিম দার্শনিকের মনোভাব ছিল দর্শনকে ধর্ম থেকে পৃথক ও স্বতন্ত্র একটি বিষয় হিসেবে উপস্থাপন করা। ইবনে সিনা তার বিভিন্ন রচনার মাধ্যমে সমকালীন দার্শনিকদের এই মনোভাবকে জোরালোভাবে সমর্থন করেন। অর্থাৎ তিনি দর্শনকে ধর্ম থেকে সম্পূর্ণভাবে পৃথক হিসাবে চিন্তা করেন। ইবনে সিনার মতে দর্শন এমন একটি ব্যাপক বিষয় যার আলোচ্য বিষয়াদিতে অভিজ্ঞতাভিত্তিক সকল বিজ্ঞান অন্তর্ভুক্ত। তাই এই ব্যাপক বিষয়ের মধ্যে যারা নিজেকে নিমগ্ন করতে পারেন কেবল তারাই পরিপূর্ণ জ্ঞান অর্জন করে নিজে পরিপূর্ণতা লাভ করতে পারেন। বিভিন্ন অভিজ্ঞতা বিষয়ক বিজ্ঞানের চর্চা বিভিন্ন বিষয়ে আমাদেরকে বিভিন্ন জ্ঞান দান করে থাকে, কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জন কেবল দর্শন পাঠেই সম্ভব। তাই জ্ঞানানুরাগী সকল মানুষের উচিত গভীর আগ্রহ ও অনুরাগের সাথে দর্শন চর্চা করা। অর্থাৎ যে আমরা আমাদের চারপাশের অভিজ্ঞতার জগৎ থেকে বিভিন্ন ধরনের জ্ঞান পাই, কিন্তু একটা প্রকৃতপক্ষে একটা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে দর্শন পাঠ করতে হবে। অর্থাৎ দর্শন পাঠ ছাড়া প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়, যেটা ইবনে সিনা বলেছেন। ইবনে সিনা মূলত তার দর্শনকে 3টি শাখায় বিভক্ত করে আলোচনা করেন। শাখা 3টি হচ্ছে যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, অধিবিদ্যা। এছাড়াও তিনি দর্শনে পদার্থবিদ্যা ও বিবর্তনবাদ বিষয়েও আলোচনা করেন। তবে আজকে আমরা আমাদের মূল আলোচনা বিষয় যে ইবনে সিনার দর্শনের মধ্যে আজকে আমরা যুক্তিবিদ্যা ও মনোবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এখন আমরা ইবনে সিনার দর্শনের একটি শাখা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব। এরিস্টটলের ন্যায় ইবনে সিনার রচনাবলী শুরু হয়েছে যুক্তিবিদ্যা বা ন্যায়শাস্ত্র দিয়ে। অর্থাৎ ইবনে সিনা তার যে রচনাগুলো শুরু করেছিলেন সেটা প্রথমেই তিনি যুক্তিবিদ্যা দিয়েই শুরু করেছেন। যুক্তিবিদ্যা হচ্ছে একটি চিন্তামূলক শিল্প। ইবনে সিনার আল নাজাত শিরোনামে তার রচিত সংক্ষিপ্ত সারের কিছু অংশে আমরা তার যুক্তিবিদ্যা বিষয়ক ব্যাপক আলোচনা সাক্ষাৎ পাই। আল ইশরাক নামক তার অন্য গ্রন্থের উল্লেখযোগ্য অংশে যুক্তিবিদ্যা আলোচিত হয়। অর্থাৎ আল নাজাত এবং আল ইশরাক এই দুটি গ্রন্থেও ইবনে সিনা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন। তিনি দর্শনের আলোচ্য বিষয় হিসেবে 3 প্রকারের অস্তিত্বের কথা বলেন। অর্থাৎ তিনি যে যুক্তিবিদ্যা দর্শনের যে আলোচ্য বিষয়গুলো যে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা এবং অধিবিদ্যা, এই 3টি বিষয়ের মধ্যে 3 ধরনের অস্তিত্বের কথা বলেন।
যুক্তিবিদ্যা বৌদ্ধিক বা মানসিক প্রকৃতি নিয়ে আলোচনা করে। পদার্থবিদ্যা আলোচনা করে জড়ীয় বিষয়কে নিয়ে, মানে অর্থাৎ জড় জগৎকে নিয়ে। আর অধিবিদ্যা আলোচনা করে আধ্যাত্মিক অস্তিত্ব নিয়ে, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যেটা অতীন্দ্রিয় জগতে। অধিবিদ্যার যে এই যে আধ্যাত্মিক অস্তিত্ব সমূহ নিয়ে আলোচনা করে, যে আধ্যাত্মিক বাস্তব সত্তাসমূহ আধ্যাত্মিক এবং অতীন্দ্রিয় স্বভাবের, ফলে তা জড় বিবর্জিত। যেখানে পদার্থবিদ্যা জড় সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, সেখানে অধিবিদ্যাটা সম্পূর্ণ বিপরীতভাবে জড় থেকে আলাদাভাবে চিন্তা করে এবং অতীন্দ্রিয় জগতের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায়, যেমন ঈশ্বরের অস্তিত্ব, মন, আত্মা, এইসব বিষয়গুলো নিয়ে, অতীন্দ্রিয় বিষয়গুলো নিয়ে অধিবিদ্যার বিষয়গুলো আলোচনা করেন ইবনে সিনা। আর যুক্তিবিদ্যার কথা যেটা বলেন, যে যুক্তিবিদ্যা মানসিক প্রকৃতি বা মানসিক ধারণাগুলো নিয়ে আলোচনা করেন। আচ্ছা, যুক্তিবিদ্যার এই যে মানসিক ধারণাসমূহ, সেটা বাস্তব অস্তিত্ব হতে বিমূর্তকৃত। অর্থাৎ এই যে যুক্তিবিদ্যার ধারণা, এটির কোনো বাস্তব অস্তিত্ব নেই, মানসিক উপাত্ত হিসেবে এরা বিদ্যমান। অর্থাৎ বাস্তব জগতে এই যুক্তিবিদ্যাটা দেখা যায় না, এটা একটা মানসিক বিষয়, মানসিক উপাত্ত। গণিতের ন্যায় যুক্তিবিদ্যা বিমূর্ত নিয়ে আলোচনা করে, তবে গণিতের বিমূর্তকরণ বা ধারণাসমূহকে অভিজ্ঞতার আকারে প্রদর্শন ও গঠন করা যায়, কিন্তু যুক্তিবিদ্যার ধারণাগুলিকে কখনোই ইন্দ্রিয় অভিজ্ঞতায় প্রদর্শন করা যায় না। ইবনে সিনা যেটা বলেছেন, যে তিনি যে যুক্তিবিদ্যার কথা বলেছেন, সেই যুক্তিবিদ্যার ধারণাগুলো ইন্দ্রিয় অভিজ্ঞতায়, মানে ইন্দ্রিয় জগতে বা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে তা প্রদর্শন করা যায় না। তাহলে দেখা যায় যুক্তিবিদ্যা চিন্তার নিয়ন্ত্রণমূলক সূত্র বা নীতির বিজ্ঞান হয়ে দাঁড়ায়। যুক্তিবিদ্যার কাজ সদর্থকের চেয়ে নয়ার্থকে বেশি। যুক্তিবিদ্যা মূলত নিয়ম ও নীতি গঠন করে, যার অনুসরণে চিন্তনের ভুলভ্রান্তি পরিহারে সাহায্য করে এবং পরোক্ষভাবে সত্য অর্জনের পথ নির্দেশনা দেয়। তাহলে কি, যে যুক্তিবিদ্যা আমাদের চিন্তার বিজ্ঞান, যেগুলো মানে সদর্থকের চেয়ে নয়ার্থক বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করে, এবং আমাদের চিন্তা ভাবনার যে ভুলভ্রান্তি থাকে সেগুলো পরিহারও সাহায্য করে যুক্তিবিদ্যা, এবং আমাদের সত্যের দিক নির্দেশনা দেয় এবং সত্য অর্জনের সাহায্য করে এই যুক্তিবিদ্যা, যেটি ইবনে সিনা মনে করেন। সুষ্ঠু চিন্তা সঠিক সংজ্ঞায়নের দ্বারা আরম্ভ করা উচিত, যাতে করে চিন্তনের কোনো ভুলভ্রান্তি থাকতে না পারে। কি, এই যে আমাদের চিন্তাটা, ঠিক আছে, চিন্তার বিজ্ঞান, আমাদের চিন্তার বিজ্ঞান বা নিয়মের বিজ্ঞান, তাহলে কি এই যে এই চিন্তাটা সংজ্ঞায়নের দ্বারা আরম্ভ করতে হবে, যাতে করে এই চিন্তনে কোনো ভুলভ্রান্তি না থাকে। ইবনে সিনা সংজ্ঞায়নের উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করেন তিনি, কারণ সংজ্ঞা সকল সুষ্ঠু চিন্তার ভিত্তি স্বরূপ। তিনি সংজ্ঞার কথা বলেছেন যে সংজ্ঞাটা হচ্ছে সকল সুষ্ঠু চিন্তার ভিত্তি। ইবনে সিনার সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য নির্দেশ করেন। সংজ্ঞা বস্তুর আবশ্যিক ও অপরিহার্য দিক নিয়ে আলোচনা করে, অন্যদিকে বর্ণনা আলোচনা করে বস্তুর অনাবশ্যক ও অপ্রয়োজনীয় দিক। আচ্ছা, এই যে সংজ্ঞা, বর্ণনা, এই বিষয়গুলো কিন্তু তোমরা তোমাদের সাধারণ যে যুক্তিবিদ্যা সেখানেও পড়েছ। এরিস্টটলের ন্যায় ইবনে সিনাও মনে করেন প্রতিটি বচনেরই দুটি পদ রয়েছে, একটি উদ্দেশ্য পদ, একটি বিধেয় পদ। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে কি মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, মরণশীল হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে আবার 5 প্রকার সম্বন্ধের কথা বলা হয়। একটা হচ্ছে জাতি, একটা প্রজাতি বা উপজাতি, একটা হচ্ছে বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। ইবনে সিনা এরিস্টটলের মতো সহানুমানের উপর গুরুত্ব আরোপ করেন। সহানুমান হচ্ছে এমন একটি যুক্তি পদ্ধতি যেখানে দুটি সত্যের বিচারের ভিত্তিতে তৃতীয় কোনো সত্যকে অনুমান করা হয়। যৌক্তিক কাঠামোর মূল ভিত্তি হচ্ছে এই সহানুমান, আর কি ইবনে সিনা এই সহানুমানের কথা বলেন। আচ্ছা, সহানুমানের আমরা যে আমরা বলি যে কিভাবে আসলো, যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। তাহলে কি, যে এখানে দুটি যুক্তি বাক্য থেকে একটি সিদ্ধান্ত আসলো, এই যে একটা যৌক্তিক কাঠামো তৈরি হলো, যুক্তির একটা কাঠামো তৈরি হয়েছে, এটি হচ্ছে সহানুমান। তাহলে ইবনে সিনা কোনো ঘটনার পিছনে 4টি কারণের কথা উল্লেখ করেন। তা সেগুলো কী কী, যেগুলো আমরা এরিস্টটলের কার্যকারণ তত্ত্বেও দেখি, সেগুলো কি উপাদান কারণ, রূপগত কারণ, নিমিত্ত কারণ, পরিণতি কারণ। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ছুরির যদি আমরা ছুরির সংজ্ঞা দেই, তখন আমরা কি বলবো? ছুরি হচ্ছে একটি লোহা যা বস্তু কাটার নিমিত্তে কামার
তাকে একটি নির্দিষ্ট আকার দান করে। তাহলে কি এই যে ছুরির সংজ্ঞায় আমরা যে ছুরির যে সংজ্ঞা দেখছি, এখানে কিন্তু আমরা উপাদানকরণ, রূপগতকরণ, নিমিত্তকরণ, পরিণতকরণ সবগুলোই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যুক্তিবিদ্যার এই যে ধারণাগুলো, এখান থেকে আমরা বলতে পারি যে ইবনে সিনা একজন ধারণাবাদী দার্শনিক। তিনি মনে করেন যুক্তিবিদ্যার সাধারণ ধারণাবলী মানসিক সত্তা ছাড়া আর কিছু নয়, তাদের বস্তুগত বাস্তব সত্তা নেই। যেসব বাস্তববাদী মনে করেন যে বিশেষের পূর্বে সাধারণ ধারণাবলীর অস্তিত্ব ছিল, ইবনে সিনা তার বিরোধিতা করেন। সার্বিক সমূহ বিশেষের পূর্বে শুধু এ অর্থে যে বিশেষ বস্তু গঠন হওয়ার পূর্বে সাধারণ ধারণাগুলো স্রষ্টার মনে অস্তিত্ব ছিল, যেমন ছবি বাস্তবায়নের পূর্বে ছবির চিত্রকরের মনে বিদ্যমান থাকে। বিশেষকে বাদ দিয়ে সার্বিক সমূহ হচ্ছে শুধু মানসিক সত্তা। তাহলে কি এই যে সে সার্বিক আগে না, এখানে ইবনে সিনা বলেছেন যে বিশেষ বিষয়, তিনি বিশেষ আগে। তাহলে কি যে এই যে বিশেষটা কেন আগে, যে এই যে বলছে যে ছবি, কোনো একটা ছবি যে আঁকায় চিত্রকর, তাহলে কি প্রথমেই কিন্তু চিত্রকরের কথা আসছে, যে ছবি যে চিত্রকর আঁকাবে তার কথা আসছে। তাহলে কি এই যে আমরা পৃথিবীতে এসেছি, যে সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, এবং তাহলে কি বিশেষ যে এক দ্বিতীয় সত্তা সৃষ্টিকর্তা, তিনি কি করেছেন যে এই সার্বিক বিষয় আমাদের পাঠিয়েছেন। তাহলে কি যে সার্বিক মানুষ আমরা সবাই আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে কি যে বিশেষকে বাদ দিয়ে সার্বিক সমূহ মানসিক সত্তা, তাহলে কি আগে বিশেষ তারপরে হচ্ছে সার্বিক। এটি হচ্ছে ইবনে সিনার ভাষ্যমতে। আচ্ছা, তাই সার্বিক শুধু চিন্তা বা মানসিক জগতে বিরাজ করে। তাহলে আমরা দেখছি যে ইবনে সিনা এভাবে সার্বিক বিশেষ দুটোর কথা বলছেন, অর্থাৎ তিনি অবরোহ পদ্ধতি ও আরোহ পদ্ধতি তিনি কিন্তু দুটোর কথাই বলেছেন। ইবনে সিনার যুক্তিবিদ্যা আল ফারাবির যুক্তিবিদ্যার চেয়ে খুব বেশি ভিন্ন নয়। তাই তিনি মনে করেন মানুষের যুক্তিবুদ্ধিতে প্রায় ভুলভ্রান্তি ঘটে থাকে। যুক্তিবিদ্যার সঠিক প্রয়োগে এগুলোর সংশোধন ও উন্নয়ন সম্ভব। প্রজ্ঞাশক্তির যৌক্তিক বিকাশের মাধ্যমেই যথার্থ জ্ঞান অর্জিত হতে পারে। তাহলে এই যে যুক্তিবিদ্যার কথা কেন বলা হয়েছে, যে যুক্তিবিদ্যাকে তিনি ইবনে সিনা বলেছেন একটি চিন্তার বিজ্ঞান, এবং এই যুক্তিবিদ্যা কেন অধ্যয়ন করতে হবে, যুক্তিবিদ্যার পাঠ কেন করতে হবে, যে এগুলো দ্বারা যে আমাদের চিন্তা ভাবনায় যুক্তি পদ্ধতিতে যে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি থাকে সেগুলো সংশোধন করা এবং উন্নয়ন করা এই যুক্তিবিদ্যার মাধ্যমে সম্ভব। তাই বলছে যে প্রজ্ঞাশক্তির যৌক্তিক বিকাশের মাধ্যমেই যথার্থ জ্ঞান অর্জিত। প্রজ্ঞা বা আমাদের যে জ্ঞানের যে শক্তি, সেটা কি যে যুক্তিবিদ্যা, সেখানে বলছে যে সেটার যৌক্তিকভাবে বিকাশের মাধ্যমেই যথার্থ জ্ঞান অর্জিত হতে পারে। আচ্ছা, এখন আমরা আসি তার দর্শনের আরেকটি বিষয় মনোবিদ্যা, যেটাকে মনোবিজ্ঞান বা আত্মা সম্পর্কিত মত বলা হয়। ইবনে সিনা তার মনোবিজ্ঞান বিষয়ক আলোচনা শুরু করেন দেহ ও মনের দ্বৈতবাদ নিয়ে। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এরাও বলেছেন। তার মতে দেহের সাথে আত্মার কোনো অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ নেই। আকস্মিকভাবেই আত্মা দেহের সাথে সংযুক্ত হয়, ফলে আত্মা দেহের কোনো অবিচ্ছেদ্য অংশ নয়। প্রতিটি দেহ বিশ্বাত্মা থেকে তার আত্মা পেয়ে থাকে। তাহলে তিনি কি বলেছেন, ইবনে সিনা বলছেন এখানে যে দেহের সাথে আত্মার যে আবশ্যিক সম্বন্ধ, যে দেহ মানে আত্মা, এরকম আবশ্যিক সম্বন্ধ নেই। মানে হঠাৎ আকস্মিকভাবেই আত্মাটা দেহের সাথে সংযুক্ত হয়েছে, তার কি যে আত্মাটা দেহের অবিচ্ছেদ্য বা আবশ্যিক অংশ নয়। এবং এই যে আমাদের যে প্রতিটি দেহ বিশ্বাত্মা থেকে, প্রত্যেকটা মানুষের দেহই বিশ্বাত্মা থেকে, মানে বিশ্বের যে মূল আত্মা সেটা থেকেই এই আমাদের আত্মাটা আমরা পেয়ে থাকি। তিনি আরও বলেন, আত্মা মাত্র একটি বিশিষ্ট দ্রব্য। দেহে অবস্থানকালে আত্মা ক্রমবর্ধমানভাবে নিজেকে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে বিকশিত করে। তাহলে কি যখন আমার দেহে আমার আত্মা আছে, তখন আমি একটি স্বতন্ত্র সত্তা, স্বতন্ত্র মানুষ হিসেবে বিকশিত হচ্ছি। আচ্ছা, ইবনে সিনার মতে এই যে আত্মার কথা বলেছেন, যে দেহের সাথে আত্মার কোনো অনিবার্য সম্বন্ধ নেই, তাহলে এই আত্মাটাকে তিনি বিভিন্ন স্তরে দেখানোর চেষ্টা করেছেন। এখন আমরা দেখি তিনি আত্মার এই বিভিন্ন স্তরগুলো কী বলেছেন। একটি হচ্ছে উদ্ভিদ আত্মা, একটি হচ্ছে জীব আত্মা, একটা হচ্ছে মানব আত্মা। আচ্ছা, আমরা এখন এই বিষয়গুলো আলোচনা করবো। আচ্ছা, উদ্ভিদ আত্মাটা কি? উদ্ভিদ মানে তো তোমরা জানোই, গাছগাছালি, বিভিন্ন ধরনের উদ্ভিদ।
ইবনে সিনার মতে আত্মার সবচেয়ে প্রাথমিক ও সরল অবস্থা হচ্ছে উদ্ভিদ আত্মা। তাহলে কি একটা প্রাথমিক এবং সরল অবস্থা। এই উদ্ভিদ আত্মার 3টি শক্তি বা বৃত্তির কথা বলেছেন। আচ্ছা, সেগুলো কি? উদ্ভিদ আত্মার মধ্যে পুষ্টি সাধন শক্তি থাকবে, বর্ধন শক্তি, পুনরুৎপাদন শক্তি। আচ্ছা, এখন আমরা দেখি যে এই উদ্ভিদ আত্মার সাথে কিভাবে পুষ্টি সাধন শক্তি, বর্ধন শক্তি এবং পুনরুৎপাদন শক্তিটা সামঞ্জস্যপূর্ণ, আমরা তা দেখব। আচ্ছা আচ্ছা পুষ্টি সাধন শক্তিটা কি? উদ্ভিদ আত্মার এই পুষ্টি সাধন শক্তি দেহে অবস্থানকালে অন্য দেহকে পূর্ব আকারে পরিবর্তিত করতে পারে। আচ্ছা, আমি এই জিনিসগুলো তোমাকে বলছি, তারপর আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে পুষ্টি সাধন শক্তিটা, বর্ধন শক্তি, পুনরুৎপাদন শক্তিটা কি। আচ্ছা, বর্ধন শক্তি কি? পূর্ণতা প্রাপ্ত না হওয়া পর্যন্ত উদ্ভিদ আত্মা এই শক্তির সাহায্যে নিজের আকার ঠিক রেখে অবিরতভাবে নিজের বৃদ্ধি ঘটাতে পারে। আচ্ছা, বর্ধন মানে এখানে কি? বৃদ্ধি পাচ্ছে, বর্ধিত হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখি পুনরুৎপাদন শক্তি। উদ্ভিদ আত্মার এই পুনরুৎপাদন শক্তি দেহ থেকে নিজ অনুরূপ কিছু শক্তি দিয়ে বাস্তবে তার সদৃশ অন্যদের উৎপাদন করতে পারে। তাহলে কি? যে উদ্ভিদ আত্মার এই পুনরুৎপাদন শক্তির মাধ্যমে সে তারই অনুরূপ আরও কিছু উদ্ভিদ উৎপাদন করতে পারে। আচ্ছা, তাহলে এই যে পুষ্টি সাধন শক্তি, বর্ধন শক্তি, পুনরুৎপাদন শক্তি, আমরা এখানে একটা গাছের কথা, যেমন আমি বলি, যদি আম গাছের কথা বলি, যে প্রথমে বলি যে পুষ্টি সাধন শক্তিটা কোথা থেকে আসছে। আচ্ছা, আম গাছটা কোথা থেকে এসেছে? যে মানে কোনো না কোনো বীজ থেকে। তাহলে আমরা কি, যে এই যে একটা বীজ তার পুষ্টি সাধন শক্তির কারণে যে দেহ অবস্থানকালে, তাহলে কি, যে অন্য দেহকে পূর্ব আকার পরিবর্তিত করতে পারে। মানে যে এই যে বীজটা, আম গাছের বীজটা, সেটা কি করছে? বীজের মাধ্যমে আসতেছে যে চারা, আমরা একটা বীজ, এই বীজ থেকে কি, যে বীজ থেকে কিন্তু পূর্ব আকারে, মানে কি, বীজ যে গাছের মধ্যে যে ফল থেকে যে বীজ, সেটা কিন্তু আবার পুনরায় একটা গাছ আবার আসতেছে, যে পূর্ব আকারে পরিবর্তিত করছে। সেটাই বলছে যে সেই গাছ আবার আসছে, এবং সেই যে বর্ধন শক্তি কথা বলছি, বীজের কথা, সেই বীজটা কিন্তু পূর্ব আকার, মানে বীজের আকার আবারও আসতেছে। সেজন্যই বলছে যে এই শক্তি, এই পুষ্টি সাধন শক্তি দেহ অবস্থানকালে, মানে কি, যে দেহে, মানে কি, একটা গাছে যখন অবস্থানকালে অন্য দেহকে, মানে কি, আরেকটি গাছের আরেকটা বীজকে পূর্ব আকারে, মানে কি, সেই যে বীজ আবার বীজই একটা পূর্ব আকারে পরিবর্তিত হচ্ছে। তাহলে কি, তারপরে বর্ধন শক্তি হচ্ছে কি, তাহলে কি, এখানে পুষ্টি সাধন শক্তির ফলে আসতেছে বীজের পরে একটা গাছের বীজের থেকে আমি বলতে পারি একটা চারা আসছে। তাহলে কি, বীজটা বর্ধিত হয়ে একটা চারা আসলো। তারপরে চারা থেকে কি, আবার সে পুনরুৎপাদন শক্তি, বর্ধন শক্তি হয়ে সে হচ্ছে বর্ধন শক্তি, তাহলে পুষ্টি সাধন শক্তির মাধ্যমে বীজটা তোমার চারাতে আসলো, চারা থেকে তারপরে গাছে আসলো। তাহলে কি, এই যে পুষ্টি সাধন শক্তির মাধ্যমে চারা থেকে বর্ধনের মাধ্যমে গাছ, আবার তারপরে কি, যে গাছের মধ্যে থেকে আবার ফল হলো, সেখানে আবার বীজ হলো, সেখান থেকে আবার পুনরুৎপাদন হলো। তাহলে যে এই উদাহরণের মাধ্যমে একটা যে বীজ, চারা, গাছ, এভাবে আমি পুষ্টি সাধন শক্তি, বর্ধন শক্তি, পুনরুৎপাদন শক্তিকে বোঝাতে পারি। আচ্ছা, এরপরে আমি আসি জীবাত্মা। ইবনে সিনার মতে উদ্ভিদ আত্মার উচ্চ পর্যায়ে রয়েছে জীবাত্মা। জীবাত্মার 2 প্রকার বৃত্তি বা শক্তি রয়েছে। একটি কি, প্রেষণামূলক শক্তি বা বৃত্তি, এটা হচ্ছে প্রত্যক্ষণমূলক বৃত্তি বা শক্তি। আচ্ছা, প্রেষণামূলক বৃত্তি বা শক্তি, এই প্রেষণামূলক বৃত্তি বা শক্তিটা হচ্ছে, শক্তিকে 2টি শক্তিরূপে প্রকাশ হয়। সেটা হচ্ছে, একটি হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তির শক্তি, আরটা হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তিটা ইংলিশ হচ্ছে অ্যাপিটেটিভ, আরটা হচ্ছে ক্রিয়া শক্তি। আচ্ছা, এখানে ক্ষুণ্ণিবৃত্তিটা বলতে তোমরা নাও বুঝতে পারো, এখানে ফিলোসফির ভাষায় ক্ষুণ্ণিবৃত্তি শব্দটা ইউজ করা হয়েছে। এখানে ক্ষুণ্ণিবৃত্তির শক্তিটা বলতে বোঝায় এমন একটি শক্তি যেটা আকর্ষণীয় অথবা প্রতিযোগিতামূলক হতে পারে। তাহলে কি, এই যে প্রেষণামূলক বৃত্তি বা শক্তির একটা প্রেষণামূলক বৃত্তি বা শক্তিটা আরেকটি শক্তি রূপে প্রকাশ পায়, সেটা হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তির শক্তি, যেটা হয় কি, আকর্ষণীয় অথবা প্রতিযোগিতামূলক। আর আকর্ষণীয় হয় কখন?
আকর্ষণীয় হলে, যখন এটা আকর্ষণীয় হয় তখন তার প্রকাশ ঘটে শুধু কামনা দ্বারা, মানুষের যে কামনা বাসনা সেটার দ্বারা এই ক্ষুণ্ণবৃত্তির আকর্ষণীয়তা প্রকাশ পায়। আর প্রতিক্রিয়ামূলক হয় তখন, ক্ষুণ্ণবৃত্তিটা প্রতিক্রিয়ামূলক হয় কখন, যখন মানুষের মেজাজ রুক্ষ থাকে তখন এটার প্রতিক্রিয়া হয়। আচ্ছা, তাহলে এর ক্রিয়া শক্তি যা দৈহিক গতি বা সঞ্চালনের উৎপাদক, তার স্নায়ু ও পেশি সঞ্চালনের মধ্যে অবস্থান করে। তাহলে কি এই যে বৃত্তিগুলোর যে ক্রিয়া শক্তি যা দৈহিক গতি বা সঞ্চালনের উৎপাদক, মানে মানুষের যে এই দুইটি শক্তি, এই ক্ষুণ্ণবৃত্তি এবং ক্রিয়া শক্তি, এই দুইটা শক্তি, এই শক্তির মধ্যে যে এই যে ক্রিয়া শক্তির কথা বলা হয়েছে, যে আমরা বললাম যে ক্ষুণ্ণবৃত্তির মধ্যে আমরা বললাম যে একটা আকর্ষণীয় হয় বা একটা প্রতিক্রিয়ামূলক হয়। আরেকটা বৃত্তির কথা যেটা বললাম যে ক্রিয়া শক্তি, এই ক্রিয়া শক্তিটা কি হয়, যা দেহের গতি বা সঞ্চালনের উৎপাদক, মানে কি এই ক্রিয়া শক্তির মাধ্যমেই মানুষের যে দেহের যে চলাচল, মানে আমরা চলাফেরা সব কিছু যে করছি সেটা মানে কি সেই গতিটা তৈরি হচ্ছে এই ক্রিয়া শক্তির মাধ্যমে, আর তা স্নায়ু শক্তি বা পেশি সঞ্চালনের মধ্যে অবস্থান করছে, মানে আমাদের শরীরের যে পেশি বা স্নায়ুতন্ত্র এই বিভিন্ন কিছু সঞ্চালনের মধ্যে এই ক্রিয়া শক্তিটি অবস্থান করছে। এরপর আসে আমরা প্রত্যক্ষণমূলক বৃত্তি বা শক্তি। জীবাত্মার প্রত্যক্ষণমূলক বা জ্ঞানমূলক বৃত্তিসমূহ দুই প্রকার, যথা বাহ্য এবং অন্ত। বাহ্য বৃত্তির মধ্যে রয়েছে শ্রবণ, দর্শন, ঘ্রাণ, স্বাদ এবং স্পর্শ, অর্থাৎ এই যে পঞ্চেন্দ্রলব্ধ যে জ্ঞান, আমাদের চারপাশে যে পঞ্চেন্দ্রের মাধ্যমে যে আমরা জ্ঞান লাভ করি সেগুলো সবই বাহ্য বৃত্তি বা শক্তির মধ্যে পড়ে। আর অন্তবৃত্তি শুরুটা হয় মানুষের যে সাধারণ জ্ঞান, কমন সেন্স, সেটি দ্বারা। এটি একটি কেন্দ্রবিন্দু। তাহলে কি যে এই অন্তবৃত্তিটা একটা কেন্দ্রবিন্দু, উচ্চবৃত্তির দ্বারা বিশ্লেষিত হওয়ার আগ পর্যন্ত এটা এখানে সমবেত হয়। মানুষের সাধারণ জ্ঞানের অবস্থান মস্তিষ্কের সম্মুখভাগে। তাহলে কি মানুষের যে সাধারণ জ্ঞান, আমরা যেটা বলছি যে এই যে বাহ্যবৃত্তি, যেটা অন্তবৃত্তির যে সাধারণ জ্ঞান, সেটা অন্তবৃত্তির মধ্যে যেটা পড়ছে যে সাধারণ জ্ঞান, এটা অবস্থান করছে মস্তিষ্কের সম্মুখভাবে। প্রত্যক্ষণের উপর প্রথমে যে শক্তি কাজ করে, তাহলে কি প্রত্যক্ষণমূলক বৃত্তি বা শক্তি, এই যে এর মধ্যে প্রথমে যে শক্তি কাজ করে তা হচ্ছে কল্পনা শক্তি বা গঠনমূলক শক্তি। আচ্ছা, এই কল্পনামূলক বা গঠনমূলক শক্তিগুলো মস্তিষ্কের মধ্য অংশ অবস্থান করে। তাহলে কি যে সাধারণ জ্ঞানটা মস্তিষ্কের সম্মুখভাবে, আর মস্তিষ্কের মধ্যভাগে অবস্থান করছে কল্পনা শক্তি বা গঠনমূলক শক্তি। কল্পনা শক্তি ইন্দ্রিয় প্রত্যক্ষণকে দেশকাল ও পরিমাণের অবস্থা থেকে মুক্ত করে এবং মনকে বস্তুর প্রতিরোধ গঠনে সক্ষম করে তোলে। তাহলে কল্পনার যে শক্তি সেটা আমাদের দেশকালের মধ্যে যে অবস্থান বা পরিমাপ সেগুলো থেকে মুক্ত থাকে। ইন্দ্রিয়ের উপর বস্তুর তেমন আর কোনো প্রভাব থাকে না। কল্পনার শক্তির সাহায্যে ইন্দ্রিয়ের উপর প্রভাব থাকে না। আচ্ছা, এরপর যে গঠনমূলক শক্তির পরবর্তী হচ্ছে চিন্তা বা জ্ঞানমূলক শক্তি। তাহলে কি যে গঠনমূলক শক্তি এরপরে আসে, যেটা কল্পনা শক্তি বা গঠনমূলক শক্তির পরে চিন্তা বা জ্ঞানমূলক শক্তি। এই শক্তি প্রত্যক্ষণ ও প্রতিরূপ থেকে সাধারণ উপাদানগুলোকে বিমূর্ত করে এবং তাদের থেকে ধারণা গঠন করে। তাহলে কি এই যে মানুষের চিন্তা বা জ্ঞানমূলক শক্তি, যে কল্পনা শক্তি থেকেই মানুষ কী করছে, যে গঠনমূলক শক্তি অর্থাৎ চিন্তা বা জ্ঞানমূলক শক্তি তৈরি করছে। এই শক্তিটা মানুষের কি প্রত্যক্ষণের প্রতিরূপ থেকে উপাদানগুলো থেকে বিমূর্ত করে এবং তাদের থেকে ধারণ করে। তাহলে কি এই যে বিভিন্ন মানে এক একটা ধারণা, সেই ধারণা থেকেই নতুন করে ধারণা তৈরি করে জ্ঞানমূলক শক্তির মাধ্যমে। এরপর আসে যেটা মূল্যায়নমূলক শক্তি। এই শক্তি ধারণাগুলোকে একীভূত করে, যাকে অবধারণ বলে অভিহিত করে, অর্থাৎ জাজমেন্ট করে। ইবনে সিনা এইসব অবধারণকে বৌদ্ধিক শক্তি না বলে সহজাত শক্তি বলেন। তাহলে কি মূল্যায়নমূলক যে শক্তি সেগুলোকে ইবনে সিনা বৌদ্ধিক শক্তি না বলে বলছেন এটা একটা সহজাত শক্তি। তারপরে যেটা বলছেন যে এই মূল্যায়নমূলক শক্তি কথা বলছেন যেগুলো প্রাণীকুলের বুদ্ধি গঠন করে। আর জীবাত্মার শেষ বৃত্তি বা শক্তি হিসেবে তিনি যেটা বলছেন যে স্মরণ শক্তির কথা, যেটা মস্তিষ্কের পেছনের অংশে অবস্থান করে। তাহলে এখানে তিনি জীবাত্মার যে প্রথমে যেটা দেখছি প্রত্যক্ষণমূলক বৃত্তির মধ্যে যে অন্তর্বৃত্তির কথা বলেছেন, সেখানে তিনি সহজাত সাধারণ জ্ঞানের কথা বলেছেন, যেটা মস্তিষ্কের সম্মুখভাবে অবস্থান করে। সাধারণ জ্ঞান মানে আমাদের যে বিভিন্ন রকম আমরা সাধারণভাবে যে জ্ঞান অনুভব করি সেগুলো কি বলছে যে আমাদের মস্তিষ্ক মাথার সম্মুখভাবে অবস্থান করে। এবং এখান থেকে তিনি বলেছেন যে
তিনটা শক্তি এসেছে। একটা হচ্ছে কল্পনা শক্তি বা গঠনমূলক শক্তি, যেটা মস্তিষ্কের মধ্যভাগে অবস্থান করে। আরেকটা হচ্ছে চিন্তা বা জ্ঞানমূলক শক্তি। আরেকটা বলছেন মূল্যায়নমূলক শক্তি, যেটা যা সহজাত ধারণা। আরেকটা হচ্ছে স্মরণ শক্তি, যা মস্তিষ্কের স্মরণ শক্তিটার কথা বলছেন যে মস্তিষ্কের একদম পেছনে অবস্থান করে। যে মোট 4টা শক্তির, এই প্রত্যক্ষমূলক শক্তি থেকে আবার 4টা শক্তি এসেছে, এগুলোর কথা বলছেন। আচ্ছা, তাহলে কি আমরা জীবাত্মা সম্পর্কেও দেখলাম। এরপরে যেটার কথা বলছেন যে মানবাত্মা। ইবনে সিনার মতে আত্মার সবচেয়ে উন্নততর স্তর হচ্ছে মানবাত্মা, কারণ একমাত্র মানবাত্মাই প্রজ্ঞা বা বুদ্ধি রয়েছে। ইবনে সিনা পাশ্চাত্যের বিচারবাদী দার্শনিক ইমানুয়েল কান্টের রূপরেখায় প্রজ্ঞা বা বুদ্ধিকে বিবেচনা করেন। ইবনে সিনার মতে প্রজ্ঞা বুদ্ধির রূপ দুটি। তাহলে কি তিনি আত্মা সবচেয়ে উন্নতর, মানে মানুষের যে মানবাত্মা কথা বলেছেন, যে মানব আত্মা, মানুষের যে আত্মাটা, সেটা আত্মার মানে মানবাত্মাটা হচ্ছে সবচেয়ে উন্নততর স্তর। আর মানে এই মানুষের আত্মার মধ্যেই থাকে প্রজ্ঞা বা বুদ্ধি। আমরা জানি যে মানুষের আত্মার মধ্যে প্রজ্ঞা বা বুদ্ধি মানুষের মধ্যেই আছে। মানুষ ছাড়া অন্যান্য যে জীব প্রাণী তাদের মধ্যে কিন্তু এই প্রজ্ঞা বা বুদ্ধি ওইভাবে নেই। আচ্ছা, আমরা আর এই কারণেই বলা হয় যে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আচ্ছা, এরপরে যেটা বলেছে যে এই যে ইবনে সিনা প্রজ্ঞা বুদ্ধির যে দুটো রূপের কথা বলেছেন, ব্যবহারিক বুদ্ধি বা সক্রিয় বুদ্ধি, আরেকটা হচ্ছে তাত্ত্বিক বুদ্ধি বা অনুধ্যান পরায়ণক বুদ্ধি। আচ্ছা, ব্যবহারিক বুদ্ধি হচ্ছে ওই সকল বুদ্ধি যার উপর নির্ভর করে নৈতিকতা। তাহলে কি ব্যবহারিক বুদ্ধি বা সক্রিয় বুদ্ধি, ব্যবহারিক বুদ্ধির একটা নাম বলেছেন যে সক্রিয় বুদ্ধি, সেগুলো হচ্ছে ওই ধরনের বুদ্ধি যে বুদ্ধিগুলা নৈতিকতার উপর নির্ভর করে। আর তাত্ত্বিক বুদ্ধি হচ্ছে সেই বুদ্ধি যা আমাদেরকে অমূর্ত চিন্তা করতে সাহায্য করে, যে তাত্ত্বিক বুদ্ধির মাধ্যমে আমরা সেই সব বিষয়গুলো চিন্তা করি যা দেখা যায় না। ইবনে সিনার মতে মানুষের সারধর্ম নিহিত থাকে প্রাজ্ঞিক আত্মায়, মানে প্রাজ্ঞিক বা যে জ্ঞান, সে জ্ঞান আত্মায়। মানুষ তার প্রাজ্ঞিক অনুধ্যান শক্তির দ্বারা সার্বিকভাবে প্রত্যক্ষণ করে। বাহ্য ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই প্রাজ্ঞিক আত্মা তার ক্রিয়া সম্পর্কে এবং অস্তিত্ব বিষয়ে সচেতন থাকে। তাহলে কি যে আমরা যে বাইরের জগতে আমরা যা দেখছি, এই যে আমাদের ইন্দ্রিয় জগতে যা দেখছি, বাহ্য ইন্দ্রিয়ের সাহায্য যা দেখছি, সেগুলো ছাড়াই মনের যে শক্তি, যে প্রাজ্ঞিক যে আত্মা, মানুষের যে মূল যে প্রাজ্ঞিক আত্মা প্রজ্ঞা, তার ক্রিয়া সম্পর্কে সচেতন থাকে মানুষ। অর্থাৎ আত্মা যদিও দেহের সাথে সম্পৃক্ত, তবু এটা দেহ থেকে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র। তাহলে কি যে দেহের থেকে মানে দেহের মধ্যে আত্মা অবস্থান করলেও আত্মাটা হচ্ছে একদম স্বাধীন ও স্বতন্ত্র, আলাদা। ইন্দ্রিয় অভিজ্ঞতার জন্য আত্মা দেহের উপর নির্ভরশীল, যাকে সে সংশ্লেষণ ও বিশ্লেষণ করে। তাহলে কি এই যে আমাদের চারপাশের যে ইন্দ্রিয় অভিজ্ঞতা, তার এইসব অভিজ্ঞতার জন্যই আত্মা দেহের উপর নির্ভরশীল হয় আর সংশ্লেষণ বিশ্লেষণ করে বিভিন্ন বিষয়। এই প্রক্রিয়ায় প্রাজ্ঞিক আত্মা অন্যান্য শক্তির উপর প্রভাব বিস্তার করে। তাহলে কি এই যে আমরা যে আমাদের অভিজ্ঞতার জগতের কথা বলছি, যে আমরা যে অভিজ্ঞতার জগতের জন্য যে আত্মাটা দেহের উপর নির্ভরশীল থাকছে, তাহলে কি এই যে আত্মা দেহ, মানে এই যে মানবাত্মা, মানুষের যে প্রাজ্ঞিক আত্মা, মানুষের মধ্যে যে প্রজ্ঞার দ্বারা যে আত্মা, জ্ঞানের দ্বারা যে আত্মা হচ্ছে, এগুলো অন্যান্য শক্তির উপর, আত্মার কারণে মানুষ অন্যান্য শক্তির উপর প্রভাব বিস্তার করে। আচ্ছা, এখন যেটা আমরা দেখছি, তাহলে আমরা উদ্ভিদ আত্মা দেখলাম, জীবাত্মা দেখলাম এবং মানবাত্মা দেখলাম। যে ইবনে সিনা তার মনোবিদ্যায় বা মনোবিজ্ঞানে এই উদ্ভিদ আত্মা, জীবাত্মা এবং মানবাত্মাকে এভাবে প্রকাশ করেছেন। এছাড়া ইবনে সিনা মনে করেন আত্মা হচ্ছে মানুষের শাশ্বত্তা এবং আত্মা অমর বটে। আত্মার অমরত্ব এভাবে প্রমাণিত হয় যে আত্মচৈতন্যে ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্য ছাড়াই আমরা এর একত্ব বিষয়ে সরাসরি সচেতন হয়ে উঠি। আর অর্থাৎ কী বলেছেন, যে আত্মার অমরত্ব, মানে আত্মা যে অমর, এটা এভাবে প্রমাণিত হয় যে আত্মচৈতন্যে, মানে আমার যে আমি মানুষ,
আমার মধ্যে যে আমার যে নিজের চেতনা, সেই আত্মচৈতন্যে ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্য ছাড়াই, আমাদের চারপাশের অভিজ্ঞতার সাহায্য ছাড়াই আমরা একত্ব বিষয়ে সরাসরি সচেতন হয়ে উঠি। তাহলে কি যে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা ছাড়াও আমরা বুঝি যে আত্মা আছে এবং আত্মা অমর। তিনি ইবনে সিনা আরও বলেন, দেহের ধ্বংসের পর আত্মা তার প্রকৃত উৎস বিশ্বাত্মার সাথে কম বেশি ঘনিষ্ঠ সংযোগে অস্তিত্বশীল থাকে। তাহলে কি যে আমি যে বলি যে আমার দেহের মধ্যে আত্মা অবস্থান করছে, যদিও দেহ আত্মা দুটি ভিন্ন, তারপর দেহের মধ্যে আত্মা অবস্থান করছে, কিন্তু যে বলছে যে দেহের ধ্বংস হয়ে গেলেও আত্মাটা বিশ্বাত্মা মানে বিশ্বের যে মূল আত্মা সেখানে যে অবস্থান করছে। তার মধ্যে প্রতিটি জীবসত্তারই একটি করে আত্মা রয়েছে, মানে প্রতিটি জীবসত্তারই, সেটা মানুষ ছাড়া অন্যান্য যে জীব আছে সেগুলোরও আত্মা রয়েছে। দেহ গঠনের পূর্বে আত্মার কোনো অস্তিত্ব থাকে না। তাহলে কি যে সব জীবসত্তারই আত্মা রয়েছে, কিন্তু যখন পরিপূর্ণরূপে একটি দেহ গঠন হয়, সেটা মানুষ অন্যান্য জীবের যে দেহ গঠন হয়, তখন তারপরে আস্তে আস্তে একটি করে আত্মার অস্তিত্ব আসে। দেহ গঠনের সাথে সাথে চালক বুদ্ধি থেকে আত্মার উদ্ভব ঘটে। তাহলে কি এখানে চালক বুদ্ধি কি মূল চালকের কথা বলা হয়েছে, যেটা সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কথা বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে যে দেহ গঠনের সাথে সাথে সৃষ্টিকর্তা যখন আমাদের পৃথিবীতে পাঠান, অর্থাৎ দেহ গঠন কথা চিন্তা করেন, তখনই তিনি একটা তখনই তিনি মনে করেন যে আত্মাও লাগবে, আর তার এই দেহ চালাতে, দেহর সঞ্চালন শক্তির জন্য আত্মা লাগবে, আর সেভাবেই তিনি আত্মার উদ্ভব ঘটান। তার দেহ অবসানের পর আত্মা পুনরায় তার উৎসস্থল বিশ্বাত্মায় মিশে যায়। তাহলে কি যেখানে এই আত্মার উৎপত্তি বিশ্বাত্মায়, মূল আত্মা মূল যেখানে মূল আত্মা যে সৃষ্টিকর্তার কাছ থেকে এই আত্মাটা উৎপত্তি স্থল সৃষ্টিকর্তায়, এবং সেখান থেকে মানুষের দেহে আসে, এবং আবার আমরা যখন মারা যাই, তখন কি এই আত্মাটা আবার সৃষ্টিকর্তার কাছে, অর্থাৎ বিশ্বাত্মায়, যেখানে দর্শন ভাষা যেখানে বিশ্বাত্মার সাথেই মিশে যাচ্ছে। ইবনে সিনা তার মনোবিজ্ঞানে আত্মা সম্পর্কিত মতবাদে মানবাত্মাকেই সর্বোচ্চ স্থানে অভিষিক্ত করেন, এবং এটা তিনি প্রমাণ করেন যে দেহ আত্মা দুটি ভিন্নতর বিষয়, যা দেহ অবসানের পরও অস্তিত্বশীল থাকে, অর্থাৎ আত্মা অমর। তাহলে কি যে তার মনোবিজ্ঞানে তিনি উদ্ভিদ আত্মা মানে আত্মা নিয়ে আলোচনা করেছেন, এবং মানবাত্মাকেই সবার উপরে স্থান দিয়েছেন, এবং উদ্ভিদ আত্মা, জীবাত্মা, মানবাত্মার কথা বলেছেন যে সব কিছুরই, উদ্ভিদের মধ্যেও একটা আত্মা আছে, বিভিন্ন জীবের মধ্যেও আত্মা আছে, এবং মানুষের মধ্যে আত্মা আছে, এবং এই মানুষের মানবাত্মাকেই তিনি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আচ্ছা, এই হলো ইবনে সিনার মনোবিজ্ঞান, আচ্ছা, বা মনোবিদ্যা। এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে এই তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে চিত্রটি, যেখানে মনোবিদ্যার যে কিভাবে আমরা যে একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম, এখানে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে। ওই যে আমরা বলেছি যে উদ্ভিদ আত্মার কী কী আছে, তাহলে বর্ধন শক্তি, বিকাশ, পুনরুৎপাদন। আর জীবাত্মার কী আছে, যে সঞ্চালন শক্তি, প্রত্যক্ষণমূলক শক্তি, যেখানে এটা হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তি, আর একটা হচ্ছে ক্রিয়াকর্ম, যে ক্ষুণ্ণিবৃত্তিটা আমরা কেউ বলছি আকর্ষণীয় হতে পারে বা প্রতিক্রিয়ামূলক হতে পারে। একটা ক্রিয়াকর্ম কি, যেটা মানুষের যে দৈহিক শক্তি, মানুষের দেহে যে বিভিন্ন পেশি বা মস্তিষ্ক আমাদের যে কাজ করতে সাহায্য করে, সেটা হচ্ছে ক্রিয়াকর্ম শক্তি। আর প্রত্যক্ষণমূলক শক্তি, যেটা কথা বলা হয়েছে যে বহিরেন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়। বহিরেন্দ্রিয় যেটা আমরা বলছি যে বাইরের জগতের যে আমাদের চারপাশে জগতে আমরা যা দেখছি, দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, মানে আমাদের যে পঞ্চেন্দ্রিয়। আর অন্তরেন্দ্রিয়র কথা যেখানে বলা হয়েছে সাধারণ বুদ্ধি, কল্পনা, চিন্তামূলক বৃত্তি, মূল নির্ধারক বৃত্তি এবং স্মরণ বা স্মৃতি। যে প্রত্যক্ষমূলে অন্তরের যে মানুষের অন্তরেন্দ্রিয়র মধ্যে এই পাঁচটা বিষয় থাকে। আর এখানে তোমরা দেখছো বিশুদ্ধ বুদ্ধি বা অমূর্ত চিন্তন, একটা হচ্ছে ব্যবহারিক বুদ্ধি বা নৈতিকতা, যেটা মানবাত্মার মধ্যে অবস্থান করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এতক্ষণ আমরা এই যে ইবনে সিনার
দর্শন আলোচনা করলাম, যে তার দর্শনের মধ্যে আছে কি যুক্তিবিদ্যা, মনোবিদ্যা এবং অধিবিদ্যা। তোমাদের অধিবিদ্যাটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এখানে আমরা তাহলে যুক্তিবিদ্যা তার দর্শন সম্পর্কে বুঝলাম, এবং দর্শনে তিনি দর্শনকে ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা হিসেবে দেখেছেন, সম্পূর্ণ স্বতন্ত্র হিসেবে চিন্তা করেছেন, এবং যুক্তিবিদ্যাকে তিনি চিন্তার বিজ্ঞান হিসেবে বলেছেন যে যুক্তিবিদ্যা এই কারণে লাগবে যে যুক্তি আমাদের সত্য মিথ্যা পার্থক্য নির্ধারণের জন্য এবং সত্য বিষয়গুলো উপস্থাপন করার জন্য তিনি যুক্তির কথা বলেছেন এবং বিজ্ঞানসম্মত হিসেবে চিন্তা করেছেন। এবং তারপর তিনি যেটা বলছেন যে তিনি মনোবিদ্যার মধ্যে এই যে আমরা উদ্ভিদাত্মা, জীবাত্মা, মানবাত্মা দেখি, এবং এখানে তিনি আত্মার কথা গুরুত্ব দিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখেছেন, এবং আত্মাকে তিনি অমর বলেছেন, এবং দেহ থেকে আত্মাটা পৃথক, স্বতন্ত্র, এইভাবে তিনি বলেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আশা করব যে তোমরা এই ইবনে সিনার দর্শন আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে, এবং তোমরা ইবনে সিনা সম্পর্কে কিছু ধারণা নেবে। আর তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসে ইবনে সিনার মনোবিজ্ঞান বা মনোবিদ্যা, এটা কিন্তু আলাদা করে আসে। আবার ইবনে সিনার দর্শন আসে, যে ইবনে সিনার দর্শন আলোচনা করো বা ইবনে সিনার মনোবিদ্যা আলোচনা করো। তো তোমরা এই ক্লাস থেকে আমি আশা করি একটু হলেও উপকৃত হবে। তো তোমরা এই মহামারী করোনা যে আছে, এর মধ্যে করোনা যে চলছে এখনও, তার মধ্যে আশা করি তোমরা এখন ঘরে অবস্থান করবে এবং পরিবার যত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, এবং স্বাস্থ্যবিধি মেনেই বাইরে যাবে। পরিবারের সবার সাথে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।